এই সাকিব, সাকিব, ওঠ বাবা। মা আর একটু ঘুমাই। এত সকালে ডাকছো কেন? কি এখন এত সকাল? 11টা বাজে। আজকে না তোর এইচএসসি রেজাল্ট দিবে, তাড়াতাড়ি ওঠ। কি আগে উঠাবা না? কালকে রেজাল্টে টেনশন করতে করতে দেরিতে ঘুমিয়েছিলাম তো, তাই এতক্ষণ ঘুমিয়েছি। আমি বুঝেছি, তাই তোকে এতক্ষণ ডাকিনি। আচ্ছা এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ওকে মা। তারপর সাকিব ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য বের হলো। যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই, সাকিব বাবা মায়ের ছোট সন্তান। তার আরও বড় দুটো ভাই আছে। তার বাবা একজন বড় বিজনেসম্যান। সাকিব কলেজে পৌঁছে তার বন্ধুদের পাশে গিয়ে বসলো। সবার মুখে চিন্তার ছাপ রেজাল্ট নিয়ে। তা তখন তার বন্ধু সিয়াম বলল, দোস্ত, রেজাল্ট ভালো হবে তো? ইনশাল্লাহ ভালো হবে। এই জোহরের আজান দিতেছে। চলো নামাজ পড়ে আসি। রেজাল্ট তো দিবে 2টায়। তারপর সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে আবারও কলেজে আসলো। একটু পর রেজাল্ট প্রকাশিত হলো। রেজাল্ট শুনে তো সাকিব খুশিতে লাফ দিল, কারণ সে গোল্ডেন A+ পেয়েছে। তার বন্ধুরাও সবাই ভালোই রেজাল্ট করেছে। সাকিব দ্রুত তার মা বাবাকে ফোন করে সব জানিয়ে দিল। তারাও অনেক খুশি হলো। বন্ধুদের থেকে বিদায় নিয়ে সাকিব বাসায় চলে আসলো। বাসায় আসতেই তার বাবা মা তাকে মিষ্টি খাইয়ে দিল। সে তার বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করলো। তখন তার বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, অনেক বড় হ বাবা, আমার বিশ্বাস তুই অনেক বড় হবি জীবনে। তোমাদের দোয়া থাকলে আমি সবকিছু করতে পারবো। আমাদের দোয়া সবসময় তোর সাথে থাকবে। তখন সাকিবের বড় ভাইয়ের বউ তার কাছে আসলো। এসে তার হাতে একটা চাবি দিয়ে বলল, আমার পক্ষ থেকে একটা সামান্য গিফট তোর এত ভালো রেজাল্টের জন্য। ভাবি, এটা কিসের চাবি? এটা বাইকের চাবি। তোর ভাই আমাকে কিছু টাকা দিয়েছিল, সেগুলো জমিয়ে এটা কিনেছি। এটার কি দরকার ছিল ভাবি? তোমাদের ভালোবাসাই তো আমার কাছে সব। আমি জানি ভাই, তবুও আমার ভাই এত ভালো রেজাল্ট করবে, আমি কিছু দেব না তা তো হয় না। আর এটা আমি একা কিনিনি, তোর ভাইয়াও টাকা দিয়েছে। সাকিবের মেঝো ভাই রাজ তখন তার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, বাইক তো হলো, তা এখন বল তুই আমার কাছে কি চাস? না ভাইয়া, আমার কিছু লাগবে না। না না, তা বললে তো হবে না, তোর কিছু নিতেই হবে। বল কি চাই? যা চাইবো তা দিবে তো? আমি বলছি তো দিব, তোর যা চাই বল। ওকে, আমার আর একটা ভাবি চাই। মা দেখো ও কি বলছে। ও তো ঠিকই বলছে। এখন বিয়েটা কর বাবা। আমরা কতদিন ধরে মেয়ে পছন্দ করে রেখেছি। উফ মা, তুমিও না। বললাম তো আমার একটু টাইম লাগবে। কিসের টাইম? মেয়েটাকে এতদিন থেকে বসিয়ে রেখেছি, এবার তোকে বিয়ে করতেই হবে। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি বলছো আমি যা চাইবো তুমি তাই দেবে। ওকে মা, যাও, আমি বিয়ে করব। বলেই রাজ রুমে চলে গেল। সবার মুখেই হাসি, কারণ কিছুতেই তাকে বিয়েতে রাজি করানো যাচ্ছিল না। 3 মাস আগে থেকেই মেয়েকে পছন্দ করে আংটি পরিয়ে এসেছিল, কিন্তু বিয়ের ডেট ফিক্সড হচ্ছিল না। রাজ রাজি হওয়ার পরদিনই তার বাবা মা উঠে পড়ে লাগলেন বিয়ে নিয়ে। মেয়ের বাড়ির লোকেদের সাথে কথা বলে 15 দিন পর বিয়ের ডেট পাকা করলেন। বিয়ের সব আয়োজন করছিল সাকিবের বড় ভাই আর তার আব্বু। সাকিবও মাঝে মাঝে সাহায্য করছিল তাদের। তবে বিয়ের 7 দিন আগে সাকিবের বাবা তাকে বললেন, বাবা, আমরা সবাই তো এখন ব্যস্ত আছি, তুই একটু তোর চাচা চাচিকে নিয়ে আয় বাস স্টেশন থেকে। তাড়াতাড়ি যা, তারা কাছাকাছি এসে পড়েছে। যাচ্ছি। তারপর সাকিব গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে চলে গেল। গিয়ে দেখে বাস এখনও আসেনি। কিছুক্ষণ বসে অপেক্ষা করে সে। একটা দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বোতলটাকে নিচে রেখে লাথি দিল। বোতলটা গিয়ে পড়ল একটা মেয়ের গায়ে। মেয়েটার দিকে তাকিয়ে সাকিব তো পুরাই অবাক। এ মানুষ না পড়ি? সে তো প্রায় ক্রাশ খেলো। মেয়েটার দিকে একভাবে তাকিয়ে রইল, কিন্তু মেয়েটা ততক্ষণে রেগে বোম হয়ে গেছে। সে এগিয়ে এসে সাকিবের গালে কষিয়ে একটা থাপ্পড় দিল। তারপর রেগে বলল, এই ছেলে, তুই আমার গায়ে বোতল মারলি কেন? সরি, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। চুপ, তোর মতো বখাটে ছেলেদের কাজই তো এইসব। আরে, আপনি ভুল ভাবছেন। আমি এখন একজনকে খুঁজতে এসেছি, না হলে তোর খবর ছিল। যত সব ফালতু পোলা। বলে মেয়েটা হাঁটা ধরলো। আর সাকিব বেচারা গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে রইল। কি আজব মেয়ে রে বাবা! দেখতে যতটা সুন্দর, তার থেকে বেশি তার তেজ এই মেয়ের। এসব ভেবে সাকিবের বাস কাউন্টারের দিকে গেল। গিয়ে দেখে তার চাচা চাচি দাঁড়িয়ে আছেন। সে গিয়ে তাদের পা ছুঁয়ে সালাম করলো।
বেঁচে থাক বাবা, আমাদের দোয়া সবসময় তোমার সাথে আছে। ও হ্যাঁ, ঈশা তোকে খুঁজতে গেছে, ও তো এখনো আসছে না। চাচ্চু, এই ঈশা আবার কে? কে আবার? আমাদের মেয়ে। এই তো মেয়েটা এসে গেছে। কথাটা শুনে পিছনে ফিরে সাকিব তো পুরাই অবাক। এটা তো সেই মেয়েটা যে তাকে কিছুক্ষণ আগে চড় মেরেছে। তাহলে কি তার ক্রাশই হলো তার চাচাতো বোন ঈশা? যাক, ভালোই হলো। মনে মনে এসবই ভাবছিল সাকিব, তখন ঈশা রেগে বাবাকে বলল, ওই, তুই এখানে কেন বখাটের ছেলে? এখন আবার আমার পিছু নিয়েছিস? আরে আপনি? ঈশা, কি যাতা বলছিস? তুই কি চিনিস ওকে? হুম, একটু আগেও আমার সাথে ঝগড়া করেছে। যা বাবা, ঝগড়া করলো সে, দোষ দিল আমার। শালার ক্রাশ খেয়েও শান্তি নাই। সাকিব বিড়বিড় করে এসব বলছিল। তখন তার চাচা বললেন, কি বলছিস এসব? ও ওরকম করতে পারে না, তোর মনে হয় ভুল হচ্ছে। কি? আমি বলছি তাও বিশ্বাস হয় না? ওকে। ও হচ্ছে তোর চাচাতো ভাই সাকিব। আচ্ছা বাবা, তুই বল তো কি হয়েছিল একটু আগে? সাকিব তখন সব খুলে বলল। সব শুনে তার চাচা চাচি দুজনেই হেসে উঠলেন। তারপর তারা সবাই গাড়িতে উঠল। সাকিব তাদের নিয়ে বাসায় এসে একসাথে সবাই লাঞ্চ করলো। খাওয়া দাওয়া শেষে সাকিব তার ফ্রেন্ডের আড্ডার জায়গায় আসতে বলল। সবাই একে একে এসেও গেল, কিন্তু সাকিবের মন আড্ডায় বসছিল না। শুধু ঈশার মুখটাই ভাসছিল তার চোখের সামনে। কি করে মানুষ এত সুন্দর হয়? ওকে তো প্রথম দেখায় ভালো লেগেছিল, এখন কি তাহলে ভালোবেসে ফেলেছি? না, এ হতে পারে না। সে তো আমার 1 বছরের সিনিয়র। ধুর, একবার রিস্ক নিয়ে দেখবো নাকি? সাকিব মনে মনে এইসব ভাবছিল। হঠাৎই তার বন্ধু সিয়াম পিছন থেকে ধাক্কা দিয়ে বলল, কোন জগতে আসিস তুই? সত্যি করে বল, কি ভাবছিলি আর মিটিমিটি হাসছিলি? আমার মনে হয় শালাই কারু প্রেমে পড়ছে। তুই ভুলে যাস কেন? আমার কোনো বোন নেই, তোর বোন আছে, তাই শালা হলে তুই আমার হবি। আমি তোর শালা হব কেমনে? শালা, যতই কথা ঘুরাও কোনো লাভ নেই, সত্যিটা বল এখন। তাহলে শোন, আমার একজনকে ভালো লেগেছে, আমার চাচাতো বোন ঈশা। কিন্তু সমস্যা হলো সে আমার 1 বছরের সিনিয়র। আরে ভাই, এটা কোনো সমস্যা হলো? সিনিয়র হয়েছে তাতে কি, প্রেম করা যাবে না? যাবে, কিন্তু তবুও ভয় করে। দেখতে পরীর মতো, কিন্তু ভীষণ অহংকারী আর রাগী। এইসব চিন্তা যদি আগে থেকেই করে ফেলিস তাহলে হবে? তোকে আগে মাঠে নামতে হবে। সবাই মিলে এভাবেই আড্ডা দিতে দিতে 5টা বেজে গেল। হঠাৎই সাকিবের ফোনে রাজ কল করলো। ফোন ধরতেই রাজ বলল ঈশা মার্কেটে যাবে, সাকিবকে নিয়ে যেতে হবে। সাকিব ভাইয়ের ফোন রেখে বাসায় গেল। এসে যখন শুনল তাকে সাকিবের সাথে বাইকে যেতে হবে, তখন সে সাকিবের কাছে এসে বলল, তোর বাইকে যাব ভালো কথা, কিন্তু কথায় কথায় ব্রেক মারবি না। কারোর গায়ের উপর ওঠার ইচ্ছে আমার নেই। আমি ওই রকমের ছেলে না, আর এসবের ইচ্ছাও আমার নেই। ঈশা কিছু না বলেই বাইকে উঠে বসলো। সাকিব বাইক নিয়ে মার্কেটে আসলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর যখন ঈশার কেনাকাটা শেষ হলো, তখন তারা দুজন বাইরে আসলো। বাইকে উঠতে যাবে, ঠিক তখনই সাকিব দেখলো তার ক্লাসের বান্ধবীগুলা দাঁড়িয়ে আছে। তিথি তখন সাকিবের কাছে এসে বলল, কিরে সাকিব, কে এটা? আর একসাথে মার্কেটে ব্যাপার বুঝলাম না। সাকিব তখন একটু মজা করে বলল, এটা তোদের ভাবি। সাকিব এটা বলে যে ঈশার দিকে তাকালো, দেখলো ঈশার রাগে চোখ মুখ কেমন জানি লাল হয়ে গেছে। সাকিব কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু তিথি হেসে আবার বলল, আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর মানিয়েছে তোদের। তা কবে থেকে শুরু করলি আমাদের না জানিয়ে? তোদের সাথে তো অনেক দিন দেখা হয়নি, তাই বলতে পারিনি। কুত্তা, একদম মিথ্যা বলবি না। তুই প্রথম সপ্তাহ আগেও আমাকে হাবিবের নামে মিথ্যে বলে টাকা নিয়েছিস। তোর কাছ থেকে অনেক দিন টাকা নেইনি, তাই তোর সাথে দেখা হওয়ার পর টাকা না নিলে হয়? তবে তোর জন্য কষ্ট হচ্ছে দোস্ত। এই, তুই আবার হ্যালি করছিস? আজ আমি তোকে 1 পয়সাও দেব না। ঈশা চুপচাপ এদের কাহিনী দেখছে আর হাসছে। তখন সাকিব নীলাকে বলল, আস্তে আস্তে তোদের রিলেশনের এমন 12টা বাজাবো না, আর কখনো জোড়া লাগবে না। না না দোস্ত, তুই আমার কলিজার দোস্ত না, এরকম করিস কেন? নীলাকে এমন ভদ্র সেজে কথা বলতে দেখে সাকিব ভাবলো এই সুযোগে কিছু টাকা হাতিয়ে নিতে হবে, তাই নীলাকে বলল, দোস্ত, ব্যাপারটা হচ্ছে কি, তোর বয়ফ্রেন্ড হাবিব তো আমার বন্ধু, কিন্তু সত্যি বলতে শালা জন্মের ধান্দাবাজ। প্রতিদিন আমার কাছ থেকে এটা ওটা বলে টাকা নিয়ে যায়। এখন শুধুমাত্র তোর রিলেশন টিকিয়ে রাখার জন্য ওর সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখছি। আর দোস্ত,
তোর রেডিও প্লিজ অফ কর। আর কত লাগবে বল? এই তো সোনা, লাইনে এসেছো। 5,000 টাকা দিলেই হবে। আমি এসব বিষয়ে বেশি কথা বলি না। আমি জানি এখন আমাকে ওর টাকা দিতেই হবে, কারণ ওর একটা সিক্রেট আমি জানি। তখন নীলা রেগে ঈশা আপুর দিকে তাকিয়ে বলল, তোকে আমি দেখে নেব। আচ্ছা ভাবি, আপনি ওকে একটু সাহায্য করবেন প্লিজ? তোমাদের কি ও এভাবেই বোকা বানিয়ে টাকা নেয়? হ্যাঁ ভাবি, আমাদের সবার কাছ থেকে নেয়। আচ্ছা সাকিব, শোন না দোস্ত, আমাদের আজকে ট্রিট দে। তোরা তোদের ভাবির কাছ থেকে ট্রিট নিয়ে নে। জানিস তোদের ভাবি কত ভালো, সে নিজেই বলছে তোদের ট্রিট দেবে। তাই তো তোদের দেখে আমরা এখানে দাঁড়িয়েছি বলে আমি মনে মনে হাসতেছি, কারণ ঈশা আপু এবার ভালো ঝামেলায় ফেসেছে। আমার কথা শুনে আপু আমার কানে কানে বলল, কুত্তা, আমি তোকে এসব কখন বললাম? এটা আমাকে সকালে থাপ্পড় দেওয়ার জন্য একটা সামান্য বাঁশ দিলাম। আমার সাথে লাগতে আসলে এভাবেই ফাঁসতে হবে। বলে সাকিব বেশ ভাব নিয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়ালো। তখন তিথি আর সাকিবের বান্ধবীরা বেশ আগ্রহ নিয়ে বলল, সত্যি আমাদের ভাবি এত ভালো। ভাবি চলেন, ওর টাকায় কিছু খেতে পারবো না জানি, আপনারটা খেতে পারলেই হবে। ঈশা পড়ে গেছে মাইন্ড কার্ড চিপায়। এখন কি করবে সে? ঈশা মনে মনে ভাবছে, কুত্তাটা আমাকে এভাবে ফাঁসাবে বুঝিনি। এখন মনে হয় আমার সব টাকা জলে গেল। কুত্তা, তোর ব্যবস্থা পরে করছি, এখন ওদের ট্রিটটা দিয়ে নেই। আচ্ছা তোমরা চলো। আরে আরে, এত তাড়াহুড়ো কেন? আমার বন্ধুরাও কাছাকাছি আছে, ওদেরও আসতে বলি। যতই হোক ওদের বন্ধুর জিএফ ট্রিট দিবে। কুত্তাটা মনে হয় আমার টাকার আজকে 12টা বাজাবে। এখন সব সহ্য করতে হবে, কি আর করার। তাই রাগ চেপে রেখে বললাম, আচ্ছা আসতে বলো। কথাটি শুনেই সাকিব একটা শয়তানি হাসি দিয়ে একটু সাইডে গেল। এরপর সিয়ামকে কল দিয়ে বলল, দোস্ত কোথায় তুই? এই তো এখনো আড্ডাখানায় আছি, সবাই তো এখনো বসে আছে। ওদের নিয়ে রেস্টুরেন্টে চলে আয়। কোনো প্রশ্ন করবি না, যেভাবে আছিস ওভাবেই দ্রুত চলে আয়। ওকে দোস্ত। শোন, রাস্তার কিছু পথশিশুকেও নিয়ে আসবি, আর ওদের এমন জায়গায় বসাবি যেন ঈশা আপু না দেখে। আজ ওই শয়তান মেয়ের টাকার উপর ডিগবাজি খেলবো। কিন্তু করছিসটা কি বলবি তো? এখন না, কালকে তোদের সব বলবো। সাকিব ফোন রেখে সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। কিছুক্ষণ পর সিয়ামরাও চলে আসলো সেখানে। সাকিব আর তার ফ্রেন্ডরা এমনভাবে খাচ্ছে মনে হয় 2 দিন কিছুই খায়নি। সিয়াম তো বলেই ফেলল, ভাবি, আপনি দেখতে যেমন সুন্দর তেমন মনটাও অনেক ভালো। খাবার পুরাই জমে গেছে। ঈশা এইসব কথা শুনছে আর মুচকি মুচকি হাসছে মানবতার খাতিরে, আর মনে মনে বলছে, এগুলো ফাজিলটার ফ্রেন্ড নাকি রাক্ষস? আজকে আমার সব টাকা গেল। খাওয়া দাওয়া শেষ হলে বিল দেওয়ার সময় ঈশা তো পুরাই অবাক, কারণ বিলের কাগজ হাতে নিতেই দেখে 22,500 টাকা বিল হয়েছে। তখন ঈশা রেগে ওয়েটারকে ডেকে জিজ্ঞাসা করলো, এত বিল হলো কি করে? ওয়েটার তখন নরম সুরে বলল, আসলে ম্যাম, ওই যে দেখেন বাইরে দাঁড়িয়েছে 20 টাকার মতো পথ শিশু। ওরা দাঁড়িয়েছে তো আমি কি করব? আমার কি? আসলে ম্যাম, ওরা স্যারদের সাথে এসেছে, তাদের সবার খাবারের টাকাও এখানে এড আছে। আপনি স্যারকে জিজ্ঞেস করতে পারেন, স্যারই আমাদের বলেছেন ওদের যা লাগে দাও। সাকিব আর সিয়ামের দিকে ইশারা করে ওয়েটার কথাটা বলল। সাকিব আর চোখে ঈশার দিকে তাকাতেই দেখলো মেয়েটা তার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। সুযোগ বুঝে সাকিব ঈশাকে চোখ টিপ দিল। তা দেখে তো ঈশা আরও তেলে বেগুনে চলে উঠল। ফাজিল, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, তার উপর আবার চোখ টিপ মারছিস। তোর একটা ব্যবস্থা করবই। আমার সাথে ফাজলামো করার মজা হারে হারে টের পাবি। কথাটা ভেবে আস্তে আস্তে কার্ডটা বের করলাম। আমার এতগুলো টাকা এইভাবে জলে যাবে, কি আর করার। বিল মিটিয়ে সবাই বাইরে আসলাম। একে একে সবাই বিদায় নিয়ে চলে গেল। তখন সাকিব আমার কাছে এসে বলল, আরে আপু, দাঁড়িয়ে কি দেখেন? এখন চলেন বাসায়, সবাই ওয়েট করবে। হারামি, তোর জন্য আমার এতগুলো টাকা লস হলো। এটা আমাকে থাপ্পড় দেওয়ার জন্য? আমার সাথে লাগতে আসবেন না, না হলে আরো খারাপ অবস্থা হবে। বলে সাকিব বাইক চালাতে শুরু করলো। কিছুদূর এসে বাইকটা একটা দোকানের সামনে থামিয়ে ঈশাকে জিজ্ঞাসা করলো, আপু, আইসক্রিম খাবে? ফ্লার্ট করছিস তুই, কুত্তা? থাক, তোমার খাওয়া লাগবে না, আমি একাই যাই। বলেই সাকিব বাইক থেকে নেমে হাঁটা ধরল। পিছন থেকে ঈশা মনে মনে ভাবছে, শয়তানটা আমাকে ফেলে এখন আইসক্রিম খাবে। দূর, আমিও বা কেন না বলতে গেলাম।
আমি দোকান থেকে দুটো আইসক্রিম কিনে চলে আসলাম। এসে আপুর সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর চোখে আপুর দিকে তাকাচ্ছি। আপু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তাটা দুইটা এনে আমাকে একটা দিচ্ছে না কেন? একা একাই দুটো খাবে নাকি? আমি বুঝলাম ম্যামের ইগো ধরে রাখার জন্য এরকম করছে, তাই তাকে আর কষ্ট না দিয়ে বললাম, এই নিন। আপনাকে না দিলে আমার পেট খারাপ হতো, তাই দিলাম। আইসক্রিম দিয়ে খোটা দিচ্ছিস? দাঁড়া, আজকে বাসায় যেয়ে নেই। আইসক্রিম শেষ করে দুজনে বাসায় আসলো। সাকিব রুমে শুয়ে ফেসবুকিং করছে। এমন সময় ঈশা এলো হাতে একটা লাঠি নিয়ে। সাকিব অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এ কি, তুমি আমার রুমে? তোর বান্ধবীদের সামনে কি যেন পরিচয় করিয়ে দিলি? ও, ওটা তো আমি এমনি বলছিলাম। হারামি, তোর ফাজলামো ছুটাচ্ছি, দাঁড়া। আরে ব্যথা পাচ্ছি তো। কুত্তা, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, আবার আইসক্রিম দিয়ে খোটা দিচ্ছিস? ঈশা একদমে কয়েকটা বসিয়ে দিল সাকিবের গায়ে। সাকিব লাঠিটা নিজের হাতে নেওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো। ঈশা মারা থামিয়ে রেগে বলল, আর কখনো আমার সাথে ফাজলামো করতে আসলে আবার এমন মার মারবো, আমাকে দেখলেই পালাবি। যতই হোক তুমি আমার ক্রাশ, আর আমার ফাইজলামো তুমি আটকাতে পারবে না। আমাকে মারার শাস্তি তোমাকে ফাইজলামো করেই দেবে। আমি রুমে বসে একা একা শরীরে হাত বোলাচ্ছি। কি মার মেরেছে বাবা, এই মেয়ের শরীরে এত জোর আসলো কোথা থেকে? তারপর বন্ধু হাবিবকে কল দিলাম, দোস্ত জলদি ফার্মেসি থেকে পেইন কিলার নিয়ে আমার বাসায় আয়। কেন, তাকে আবার কে মারছে? তুই বাসায় আয়, তোকে সব বলতেছি। আর হ্যাঁ, ওষুধ যেন কেউ না দেখে। তারপর হাবিব পেইন কিলার নিয়ে সাকিবের বাসায় আসলো। সাকিব পেইন কিলারটা খেয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। তখন হাবিব বলল, এখন বল কি হয়েছিল? সাকিব হাবিবকে সব খুলে বলল। সব শুনে হাবিব তো হো হো করে হাসতে শুরু করলো। সাকিবের রাগ উঠে গেল এটা দেখে। হাবিব হাসতে হাসতে বলল, শালা, তুই শেষ পর্যন্ত বাবির হাতে মার খেলি? তোদের ভাবি অনেক রাগী, এমন মার মারছে রে ভাই। ভাই, আমার নীলা যেন এমন না হয়। শালা যার বেশি রাগী হয় সে ভালো বেশি বাসে। এর মধ্যে সাকিবের ভাবি তাদের ডিনারের জন্য ডাকতে এলেন, কিন্তু তারা না করে দিল। কারণটা তো আপনাদের সবারই জানা, ঈশা ট্রিট দিয়েছিল না। সাকিব পরে আবারও হাবিবকে বাসায় যেতে দেয়নি। দুজন মিলে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো শরীরে কোনো প্রকার ব্যথা নেই। নাস্তা করে হাবিব আর সাকিব দুজনে ভাবতে বসলো কিভাবে ঈশার কাছ থেকে প্রতিশোধ নিবে। কিছুক্ষণ বসে ভাবনার পড়ার পর সাকিব ঈশার রুমে গেল। আপু কি করো তুমি? এই শোন, আমি তোর বড়, সো আমাকে আপনি করে বলবি। পারবো না, আমি তোমাকে বিয়ে করব। বউকে কি কেউ আপনি করে বলে? দাঁড়া, ছুটাচ্ছি তোর বিয়ে করা। তুই ভাবলি কি করে তোর মতো একটা ছেলেকে আমি বিয়ে করব? লজ্জা করে না তোর? এত কাছে এসো না আপু, কিছু একটা করে ফেলবো। কি করবি তুই আমাকে? দেখবে কি করতে পারি। এই বলে আমি ঈশাপুর চুল ধরে কাছে টেনে আনলাম। এরপর চার ঠোঁট এক করে দিলাম। 30 সেকেন্ডের বেশি ধরে রাখতে পারিনি। ঈশাপু জোর করে নিজেকে ছাড়িয়ে আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, কুত্তা, তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করিস? দাঁড়া, আজকে তোর খবর আছে। এই বলে ঈশা হাতে একটা ঝাড়ু হাতে নিল। যেই সাকিবের কাছে এসে মারতে যাবে তখনই সাকিব বলল, আরে চাচি তুমি এখানে? এই কথা শুনতেই ঈশা ভয়ে ঝাড়ু ফেলে পিছনে তাকায়, আর সাকিব এই সুযোগে ঈশার গালে একটা কিস করে দিয়ে দৌড়ে পালায়। কুত্তা, তুই আমাকে আবার কিস করলি? শয়তান, সাহস থাকলে দাঁড়া এখানে। বলে সে সাকিবের পিছনে দৌড় দিল। ওদিকে সাকিব দৌড়ে গিয়ে তার চাচার পিছনে দাঁড়ালো। এটা দেখে ঈশা রাগে ফুসতে ফুসতে চলে গেল নিজের রুমে। সাকিবও তার চাচির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে আসলো। ততক্ষণে হাবিব চলে গেছে তার বাসায়। সাকিব রুমে এসে দেখলো তার ফোন বাজছে। সে দ্রুত ফোন রিসিভ করলো, কিন্তু ওপাশ থেকে বলা কথাগুলো শুনে তার মনটা খারাপ হয়ে গেল। কারণ সিয়াম কান্না করতে করতে বলছে, দোস্ত আমাকে বাঁচা প্লিজ। একটু আগে বাবা স্ট্রোক করেছে, ডাক্তারের কাছে নিয়ে এসেছি। ডাক্তার বলেছে বাবা নাকি আমাকে ছেড়ে চলে গেছে। এখন বাসায় নিয়ে আসলাম। কয়েকটা লোক এসেছে বাবার কাছে, তারা নাকি প্রায় 11 লক্ষ টাকা পায়। এটা না দিলে তারা বাবার লাশ দাফন করতে দিবে না। কথাগুলো শুনে সাকিব দ্রুত হাবিবকে তার বাসায় নিচে আসতে বলল। সে আসতেই তারা দুজন দ্রুত ব্যাংকে চলে গেল। সেখানে সাকিব তার অ্যাকাউন্টে তার ভাইয়ের জমা করা সব টাকা তুলে নিল। এই টাকাটা সাকিবের ভাই তার অ্যাকাউন্টে রেখেছিল, কারণ তারা সাকিবকে বাইরে পড়তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
হাবিবও তার কাছে থাকা 1.5 লক্ষ টাকা তুলে সাকিবের হাতে তুলে দিল। এই মুহূর্তে বন্ধুর পাশে দাঁড়ানোটাই সবথেকে বেশি জরুরি। দুজন টাকা তুলে সোজা সিয়ামের বাসায় গেল। গিয়ে দেখে সিয়ামের মা আর ছোট বোনগুলো কান্না করছে। সাকিব সিয়ামকে ডেকে টাকাগুলো হাতে তুলে দিল। সঙ্গে সঙ্গে সিয়াম তার বাবার সব ঋণ পরিশোধ করলো। সব ঝামেলা শেষে সিয়ামের বাবার দাফনের কাজ শুরু হলো। দাফন শেষে তারা যখন সিয়ামের বাসায় ফিরল, তখন সিয়ামের ঘরে ঢুকেই সাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। সিয়ামের মাও এসে সাকিবকে বুকে জড়িয়ে ধরে বললেন, বলো বাবা, আমি কি দিয়ে তোমার এই ঋণ শোধ করব? আমার তো কিছুই নেই। মানুষটা হয়তো কোনোদিন ভাবতেও পারিনি মৃত্যুর পর টাকার জন্য মানুষ তার লাশ আটকে দিবে। আন্টি, এসব আপনি কি বলছেন? আমি আপনার সন্তানের মতো। আপনার সন্তান কি আপনার জন্য এইটুকু করতে পারে না? সাকিব সিয়ামের মাকে সোফায় বসিয়ে সিয়ামের কাছে গেল। হাবিব অনেকক্ষণ ধরে চেষ্টা করেও সিয়ামের কান্না থামাতে পারছে না। সাকিব তখন সিয়ামের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, তুই এইভাবে যদি ভেঙে পড়িস তাহলে হবে? আমাদের কিছু একটা করতে হবে। তোর বাবার বিজনেসটা তোকেই আবার দাঁড় করাতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমাদের হাতে কিছুই নেই। বাবার লাস্ট কয়েক মাসে অনেক লস হয়েছে। মূলত এই বিজনেসে লস হওয়ার কারণেই বাবার অসুখ আরও বেড়ে গিয়েছিল। আর আমি ব্যবসার আগামাতা কিছুই বুঝি না। বুঝি না বললে তো হবে না, তোকেই এই পরিবারের হাল ধরতে হবে। আমরা সব ফ্রেন্ডরা মিলে তোর ব্যবসায় ইনভেস্ট করব। আমি কালই সবাইকে খবর দিব। তুই কিছু না করলে এই ফ্যামিলি চলবে কি করে? সিয়াম আর কিছু বলল না। এরপর সাকিব আর হাবিব ফিরে এসে তাদের বন্ধু বান্ধবদের খবর দিল। 2-3 জন রাজিও হলো। এইসব নিয়েই ব্যস্ত হয়ে ঈশার সাথে 4-5 দিন আর কোনো দেখাই হলো না সাকিবের। 1 সপ্তাহ পর সিয়াম আর হাবিব মিলে সিয়ামের বাবার বিজনেসটা আবারও শুরু করলো। সিয়ামের বাবার কাপড়ের বিজনেস ছিল। ফ্যাশন ডিজাইনার ছিলেন তিনি, কিন্তু ব্যবসায় লস হওয়ার কারণে এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছিলেন যে মানসিক চাপ সামলাতে না পেরে স্ট্রোক করেছিলেন। সাকিব তার বন্ধুদেরকে সব বুঝিয়ে দিল, তবে সে সরাসরি জয়েন করতে পারবে না। সেই জন্য সব দায়িত্ব হাবিব আর সিয়ামকেই নিতে হবে। সিয়ামের একটা বাইক ছিল, সেটাও বিক্রি করে দিল। আর সাকিবও তার বাবা আর ভাইকে বলে তাদের পরিবার থেকেও কিছুটা টাকা সিয়ামের হাতে তুলে দিল। প্রিয় বন্ধুকে কিছুটা ভালো অবস্থায় দেখতে পেয়ে সাকিবের মনে বেশ ভালো ছিল। গুনগুন করে গান গাইতে গাইতে ছাদে গেল। গিয়ে দেখলো ঈশা ছাদে দাঁড়িয়ে আছে। তার দুষ্টুমি করে ঈশার পিছনে গিয়ে দাঁড়ালো। ঈশা এক মনে কিছু একটা নিয়ে ভাবছে। এই সুযোগে সাকিব ঈশার গালে চুমু দিয়ে দৌড় দিল। ঈশা তখন রেখে সাকিবের পিছনে দৌড়ে আসলো, কিন্তু সাকিব রুমে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। ঈশা বাইরে দাঁড়িয়ে তাকে গালাগালি করতে শুরু করলো। সাকিব সব শুনে শুধু হাসছিল, কারণ এখন চাইলেও ঈশা তার কিচ্ছু করতে পারবে না। বিকেলবেলায় সাকিব রুমে বসে মোবাইল টিপছিল। ঈশা ধীর পায়ে সাকিবের রুমে ঢুকলো। দেখলো সে বেশ মনোযোগ দিয়ে গেম খেলছে। তখন ঈশা আস্তে আস্তে সাকিবের কাছে আসলো। এসেই টান দিয়ে সাকিবের হাত থেকে ফোন নিয়ে মারলো এক আছাড়। বেচারা ফোন আর এই চাপ সামলাতে না পেরে ভেঙে টুকরো টুকরো হয়ে মারা গেল। সাকিব হাঁ হয়ে তার সাথে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো, কিন্তু যখন বুঝলো বেচারা তার শখের ফোনটার মৃত্যু হয়েছে, তখন উত্তেজনা হয়ে বলল, এ কি আপু, তুমি এরকম করলে কেন? আমার এত শখের ফোন তুমি ভাঙলে কেন? তোর ফোনের গুষ্টির পিন্ডি, আগে বল তুই আমাকে কিস করার সাহস কই পেলি? ফোন ভাঙলো আমার, আবার আমাকেই রাগ দেখাচ্ছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। পিছনে চাচিকে দেখে চাচি বলে ডাক দিলাম, কিন্তু এবার ঈশা আপু ভয় পেল না, বরং স্বাভাবিক দাঁড়িয়ে থেকে আমার কলার চেপে ধরে বলল, এইবার আর মিথ্যা বলে পালাতে পারবি না। আরে আরে, তুই আমার ছেলেটার কলা ধরছিস কেন? চাচি দেখো না, তোর মেয়ে আমাকে মারতে এসেছে। কি কি রে ঈশা, তুই ওকে মারতে চাইছিস কেন? 100 বার মারবো, ওর সাহস অনেক বেড়ে গেছে। এবার তো তুমি বাঁচিয়ে দিলে, কিন্তু আমি ওর কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো বলে ঈশা রেগে রুম থেকে বেরিয়ে গেল। তখন ঈশার মা সাকিবের মাথায় হাত বুলিয়ে বলল, থাক বাবা, ওকে আমি পরে দেখছি, এখন তুই খেতে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। এই বলেই চাচি চলে গেল। আমি আমার ফোনের কাছে গেলাম। গিয়ে দেখি ফোনের ডিসপ্লে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছিল, কারণ অনেক কষ্টে নিজের টাকা জমিয়ে ফোনটা কিনেছিলাম। সব রাগ চাপা রেখে ফোন থেকে সিম আর মেমোরি খুলে রেখে ফোনটা ফেলে দিলাম। আর মনে মনে বললাম, তুমি আমার কষ্টের ফোন ভাঙলে,
তাই না? এই ফোন আবার আমি তোমার টাকা দিয়েই কিনবো। সাকিব মন খারাপ করে নিচে গিয়ে খাবার টেবিলে বসলো। চুপচাপ খাচ্ছে আর ভাবছে কিভাবে নতুন ফোন কিনবে। সাকিবকে চুপ থাকতে দেখে তার চাচি বলল, কিরে বাবা, চুপ করে আছিস কেন? কি হয়েছে তোর? না চাচি, কিছু হয়নি আমার। আমার আবার কি হবে? কি হয়েছে সত্যি করে বল তো। ঈশা কি কিছু করেছে? মা সব কিছুতে আমাকে টানো কেন? তোকে আমার বিশ্বাস নেই। তুই যে কোনো কিছু করতেও পারিস। যেভাবে আমার ছেলের পেছনে পড়ে থাকিস না, জানি কি কখন কি করে বসিস। আমি ওর পেছনে পড়ে থাকি নাকি ও আমার পেছনে পড়ে থাকে? আচ্ছা ওকে জিজ্ঞেস করো কি হয়েছে। আসলে চাচি, আমার রেজাল্ট দিয়েছে 2 দিন আগে। তো আপু বলেছিল ভালো রেজাল্ট করলে আমাকে একটা গিফট দিবে। এখন সেটা অস্বীকার করছে। সাকিবের মুখটা এই কথা শুনে ঈশার গলায় ভাত আটকে গেছে। সে কাশতে শুরু করলো। তখন সাকিব পানির গ্লাসটা এগিয়ে দিল। ঈশা পানি খাচ্ছে আর মনে মনে ভাবছে, হারামিটা নিশ্চয়ই কোনো ধান্দা করেছে, আমাকে এখন ফাঁসাতে চাইছে। চাচি, তুমি বলো, কাউকে কিছুটা আশ্বাস দিলে তো সেটা পূর্ণ করতে হয় নাকি? কি? তোকে আমি আবার কখন গিফট করার কথা বললাম? তুই চুপ থাকতো। তুই কি চেয়েছিস বাবুর কাছে? বেশি কিছু না চাচি, সামান্য একটা ফোন চেয়েছিলাম। সাকিব কথা শেষ করতে পারল না। তখন তার আম্মু এসে ধমক দিয়ে পড়ল, কিন্তু তুই এত ফোন দিয়ে কি করবি? যা করার করবে। ঈশা, তুই ওকে যে ফোন চাইছে তাই কিনে দিবি। আচ্ছা আব্বুকে টাকা দিতে বইলো, আমি কিনে এনে দেব। না চাচি, আমি চাচার টাকায় ফোন নিব না। যদি আপুর টাকা দিয়ে দেয় তাইলেই নিব। এ তো টাকা পাবি কোথায়? কেন? ওর স্কলারশিপের টাকা আছে না, ও সেই টাকা দিয়ে কিনে দেবে। এ আমারে পাগলা কুত্তায় কামড় দিয়েছে যে ওকে ওই টাকা দিয়ে ফোন কিনে দেব। আচ্ছা যাও, তোমার ফোন দেওয়া লাগবে না। এই একদম নাকা কান্না করবি না, আমি বুঝতে পারছি তোর ফোন ভাঙছি আর তুই আমার টাকা দিয়ে ফোন কিনতে চাস। বলে ঈশা জিহ্বায় কামড় দিল। বলে সত্যিটা মুখ থেকে বেরিয়ে গেছে। এদিকে এই কথা শুনে সঙ্গে সঙ্গে ঈশার মা রেগে চিৎকার করে বলল, কি? তুই ওর ফোন ভাঙছিস? তোর আমার ছেলেকে আজকেই ফোন কিনে দিতে হবে, তাও আবার ও যেটা চাইছে সেটাই। সাকিব, তোর কি ফোন লাগবে বল? আমার আবার এত চাহিদা নেই। এখন তো আইফোন 16 চলে, আমার এত লোভ নাই। আইফোন 14 দিলেই হবে। আম্মু তোমরা কি পাগল হয়েছো? আমি ওর কম দামি অ্যান্ড্রয়েড একটা ফোন ভাঙছি, তার বদলে ও এখন আমার কাছে আইফোন দাবি করবে? তা যাই হোক না কেন, আমার ছেলেকে ফোন কিনে দিবি, নয়তো তোর ফোন আর ল্যাপটপ দুটোই আমি নিয়ে যাব। হারামিটা জায়গা মতো বাস ঠিকই দিল। এখন কি আর করার, জনগণ আমার বিপক্ষে, তাই বিষ হজম করে বললাম আচ্ছা ওকে কিনে দিব। আচ্ছা, এখন আমার বাবাটা খুশি তো? ও খুশি হবে না মানে? ফাজিলটা ফাজদামো করে আমার মেয়েটার কত টাকা নিয়ে নিল। ভাবি, ছেলেটাকে খেতে দেন তো শান্তিতে। আমি ঈশা আপুর দিকে তাকালাম। সে রেগে বোম হয়ে আছে। তা দেখে নিজেকে নিয়ে বেশ গর্ববোধ করলাম। এখন বলতে ইচ্ছে করছে, আমি কত সুন্দর অভিনয় করি রে। অভিনয়ের জন্য আমি নিজে সেরা রে। খেয়াল করে দেখলাম আপু রাগলে তার সৌন্দর্য আরো বেড়ে যায়। গাল দুটো একেবারে লাল হয়ে আছে। এটা দেখে আবার ক্রাশ খেলাম আর চিন্তা করলাম, আপুকে যদি লাইফ পার্টনার করতে পারি তাহলে প্রতিদিন রাগাবো। তারপর সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। বিকেলবেলা সাকিব রুমে ছিল। তখন তার চাচি আর ঈশা আসলো। ঈশার মা সাকিবের হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এই নে বাবা। কি আছে এতে? খুলেই দেখ। আমি গেলাম রুমে। ঈশা এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। সাকিব ব্যাগটা খুলে দেখে একটা আইফোন। এটা দেখে সাকিব তো খুশিতে লাফ দিল। পরক্ষণেই মনে হলো ঈশা এখানে আছে, তাই নিজেকে স্বাভাবিক করে ঈশার দিকে তাকালো। ঈশা রেগে ফুসফুস করছে। সাকিব দিল এক দৌড়। ঈশা পেছন পেছন দৌড়ে নিচে আসলো। ঈশাকে কাটিয়ে সাকিব আবারও উপরে গিয়ে রুমের দরজা আটকে দিল। কিরে দরজা আটকালি কেন? তোর তো অনেক সাহস, দরজা খোল। না না, আমি তোমাকে ভয় পাই না। দরজার কাছে একটা রাক্ষসী পেতনি আছে, তাকে ভয় পাই। তুই আমাকে রাক্ষসী পেতনি বললি? তুই তো কুত্তা, নাইজেরিয়ান বন মানুষ। খুন করব তোকে। সাকিব চুপ করে দাঁড়িয়ে গালি শুনছে আর ফোনটাতে বারবার চুমু দিচ্ছে। সে ভাবেও নি তার এই ভাঙাচোরা ফোনের বদলে এত দামি একটা ফোন হাতিয়ে নিতে পারবে। অন্যদিকে ঈশা যখন দেখলো এত গালাগালি দেওয়ার পরেও সাকিব বের হচ্ছে না, তখন রাগে নিজের মাথারই চুল ছিটতে ছিটতে চলে গেল। এভাবেই তাদের ঝগড়া আর মারামারিতে কেটে গেল 3 দিন। আজ সাকিবের মেজো ভাই রাজের গায়ে হলুদ, তাই বাসা সাজানো হয়েছে। অনেক আত্মীয় স্বজনও এসেছে। সকালবেলা সাকিব ঘুমাচ্ছিল, তখন তার বড় ভাইয়ের বউ মানে তার ভাবি আসলো।
কি দেবর মশাই, এখনো ঘুমোচ্ছিস? তাড়াতাড়ি ওঠো। হুম, ভাবি একটু ঘুমাতে দাও। এখন ওঠ না ভাই, কাজ আছে অনেক। উফ, তোমাদের জ্বালায় একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। সাকিবের ভাবি তাকে টেনে তুলে একটা হলুদ রঙের পাঞ্জাবি আর একটা শপিং ব্যাগ হাতে দিল। তখন সাকিব হাই তুলতে তুলতে পাঞ্জাবির দিকে তাকিয়ে বলল, এটা দিয়ে কি করব? এটা গায়ে হলুদ পরবি, আর এটা বিয়েতে। ভাবি এগুলো পরে কি করব? এগুলো পরতে হবে ব্যাস, আর কোনো কথা হবে না। এগুলো পরলে একটু সাবধানে থাকিস, কারণ আমার দেবরকে এগুলা পরা অবস্থায় মেয়েরা দেখলে টানকি মারতে চাইবে। আমার তো ঈশা আপু হলেই হয়। মনে মনে কথাটা বললাম, কারণ ভাবিকে শোনানো আর মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার একই কথা। এরপর মুচকি হেসে ভাবিকে বললাম, আচ্ছা ভাবি এখন যাও, আমি আসছি। ওকে, ফ্রেশ হয়ে নিচে আয়। বলেই তার ভাবি চলে গেল। সাকিব ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলো, কিন্তু সেখানে ঈশাকে দেখলো না। তাই নাস্তা করে ঈশাকে খুঁজতে খুঁজতে ছাদে গেল। গিয়ে দেখলো ঈশা তাদের কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে। সাকিব তাদের কাছে গিয়ে রাগানোর জন্য বলল, কি মিস ময়দা সুন্দরীরা, কি করছো সবাই? কি বললি তুই? আমরা ময়দা সুন্দরী? তো কি যেভাবে ময়দা দিয়েছেন, এতে একটা ময়দার দোকান দিলে ময়দা ব্যবসায়ী 1 বছরে কোটিপতি হয়ে যাবে। তুই এখান থেকে যাবি নাকি তোর নাক ফাটাবো? সব সময় তিতা কথা বলো কেন? জন্মের সময় কি মিষ্টি কিছু মুখে দেয়নি? কি আমি তিতা? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। এই বলে ঈশা ছাদের উপরে থাকা একটা নোংরা ঝাড়ু হাতে নিল। আরে আরে করছো কি? আমি তো মজা করছিলাম। তারা ছুটাচ্ছি তোর মজা। তাদের এই কাহিনী দেখে সবাই কাজিনরা হাসছে। পরিস্থিতি গরম, তাই সাকিব দিল এক দৌড়। ঈশা পেছনে আসতে গিয়েও আসলো না। সবার সাথে আবারও আড্ডা দিতে গিয়ে বসে পড়ল। তখন তাদের কাজিন রিয়া বলল, আপু ও এত ফাজলামো করে কেমনে? জানি না রে, আমাকে তো একবারে জ্বালিয়ে মারে। আপু তোমার কাছ থেকে টাকা নেয়নি ফাঁদে ফেলে? আর বলিস না, কুত্তাটা আমার অনেক টাকা নিয়েছে। ও তাহলে তোমাকেও ছাড়ে নাই? না, কেন? ও কি তোমাদের থেকেও টাকা নিয়েছে? শুধু আমাদের না, আমাদের বয়ফ্রেন্ডদের কাছ থেকেও টাকা নিয়েছে। বলো কি, তোমাদের বয়ফ্রেন্ডদেরও ছাড়ে নাই? সে অনেক কাহিনী, আপু কি বলবো। আরে কি কাহিনী বলো, আমরাও শুনি। আচ্ছা তাহলে শোনো, সেদিন আমি আর রিয়া ঢাকায় এসেছি ঘুরতে, সাথে আমাদের বয়ফ্রেন্ডও আছে। সাকিব কিভাবে যেন তা দেখে ফেলেছে। আমরা পার্কে বসেছিলাম, তখন আমি আর রিয়া আইসক্রিম খাওয়ার জন্য বায়না করি। আমার আর ওর বয়ফ্রেন্ড আইসক্রিম কিনতে দোকানে যায়। সাকিব তখন তাদের কাছে যায়, গিয়ে বলে, হাই ভাইয়া, আমি সাকিব, রিয়া ও রিমির আপন খালাতো ভাই। আরে তাই নাকি? তুমি রিমির ভাই? তা কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি, কিন্তু আপনারা মনে হয় ভালো থাকবেন না। কেন কেন? আপনারা কি ওদের দুজনের সম্পর্কে জেনে শুনে রিলেশনে গিয়েছেন? কেন, ওদের আবার কি জানাবো? কোনো সমস্যা আছে? অনেক সমস্যা। কোনটা রেখে কোনটা বলবো? তুমি সবগুলো আস্তে আস্তে বলো, তোমার কথার আগামাথা আমরা বুঝতে পারছি না। আমি আবার কাউকে শুধু শুধু উপকার করি না। আমাকে কিছু দিলে হয়তো বলতে পারতাম। কি লাগবে তোমার? বলো তুমি কি চাও, আমরা সব দিতে রাজি। তেমন কিছু চাই না, দুজনে হাফ হাফ করে মাত্র 10,000 টাকা দিলে হবে। কি 10,000 টাকা? তাও আবার মাত্র? কিছু কমানো যায় না ভাই? না হবে না ভাই, যদি জানতে চান তাহলে দিন। ওকে নাও। দুজনের যখন ওর হাতে টাকাটা দিয়ে দিল তখন বলল, আচ্ছা এখন তো ওরা আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনারা যান। ওরা চলে গেলে আমাকে বলবেন, আমি যাওয়ার আগে আগে বলবো। ওকে, তাহলে তুমিও এদিকে আসো আমাদের সাথে। ভাইয়া আপনারা যান, আমার বন্ধুরাও এই জায়গায় এসেছে, আমি ওদের নিয়ে আসতেছি। তারপর কুত্তাটা আমার আর রিয়ার দুজনের বয়ফ্রেন্ডের সাথে কাপল পিক তুলে আমাদের কাছে আসলো। আমি আর রিয়া তো ওকে দেখেই বুঝে গেছি কাহিনী একটা ঘটাবে। সেটাই হলো। ও আর ওর ফ্রেন্ডরা আমাদের কাছে বসতেই আমার ফোনে একটা মেসেজ আসলো। আমি মেসেজ ওপেন করতেই দেখি আমাদের পিক, আর সেখানে লেখা, আমাদের না জানিয়ে এখানে এসে বয়ফ্রেন্ড নিয়ে ডেটিং করতে, এখন আমাদের ট্রিট দে, না হলে কিন্তু পিকগুলো খালা খালুর কাছে পৌঁছে যাবে। এইটা দেখে যখন আমি রিয়ার দিকে তাকালাম তখন দেখি ওরও সেমই অবস্থা, তাই বাধ্য হয়ে ও আর
ওর 10টা ফ্রেন্ড সহ রেস্টুরেন্টে গেলাম। এমনভাবে খাবারগুলো খাচ্ছিল মনে হয় 7 দিন কিছু খায় নাই। যাই হোক, খেয়ে বের হলো সবাই। আমার হাতে বিলের কাগজ দেওয়া হয়, তা দেখে আমি অবাক, কারণ বিল 11,000। পাশে তাকিয়ে দেখি ওর বন্ধুদের হাতে এক একটা প্যাকেট। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি তোর হাতে? আরে একসাথে দুজন ট্রিট দিলে কারটা খাবো, তাই একজনেরটা খাইছি, আরেকজনেরটা পার্সেল করে নিয়ে নিলাম। আচ্ছা যাই হোক, এখন ভাইরা শোনো, ওদের কোনো সমস্যা নেই, আমি ফাইজলামো করে আপনাদের থেকে টাকা নিয়েছিলাম। ওদের বিয়ে করলে তো আমি আপনাদের শালাই হব, তাই আগে থেকেই একটু মজা করলাম আর কি। এটা শুনে আমি আমার বয়ফ্রেন্ড আসিফের দিকে তাকিয়ে বললাম, মানে কি, ও তোমাদের থেকেও টাকা নিয়েছে? 10,000 টাকা নিয়েছে। কি হয়েছিল সব খুলে বলো তো। তারপর ওরা আইসক্রিমের দোকান থেকে টাকা নেওয়া পর্যন্ত সব খুলে বলল। এরপর আর কি, ততক্ষণে পাখি তার বন্ধু বান্ধব নিয়ে উড়াল দিয়েছে। এই ছিল আমাদের বাস দেওয়ার গল্প। রিমির মুখে কথাগুলো শুনে ঈশা হো হো করে হেসে উঠল। এরপর বলল, ও তাহলে তোমাদের এইভাবে বোকা বানিয়েছে? কি করব বলো, শয়তানটার বুদ্ধির সাথে পেরে উঠি না। ফাজিলাটাকে কিছু করতে গেলে উল্টো আমাদের কিছু না কিছু করে দেয়। এখন চলো লাঞ্চ করে যে যার রুমে গিয়ে রেডি হই। অন্যদিকে সাকিব সবার কাছে হেল্প করে করে ক্লান্ত হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে হালকা ঘুমিয়েও নিল। ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হলো। বেরিয়ে দেখলো হলুদের স্টেজ সাজানো হয়েছে। তারপর সিঁড়ির দিকে তাকিয়ে সে তো অবাক, কারণ সিঁড়ি দিয়ে ঈশা একটা হলুদ শাড়ি পরে নামছিল। একদম পরীর মতো লাগছিল তাকে। সাকিব এক ধ্যানে তাকিয়ে আছে। তখন ঈশা তার সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে বলল, কিরে এইভাবে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে কি দেখিস? তোমাকে দেখি আপু। কি তুই আমাকে দেখিস? এভাবে বেহায়ার মতো একটা মেয়েকে দেখিস লজ্জা করে না? আরে আমি কি বলছি, আপনার সৌন্দর্য দেখি মিস ময়দাবতী। এই কথা শুনে তো ঈশা রেগে আগুন হয়ে গিয়ে চিৎকার করে বলল, কি বললি তুই? আমি ময়দাবতী? তা নয়তো কি, যেভাবে ময়দা দিয়েছেন এতে 1 বস্তা ময়দা মনে হয় আপনার মুখেই আছে। কি বললি তুই? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। বলে ঈশা সাকিবকে ধরতে যাবে, তার আগে সাকিব সেখান থেকে চলে গেল। রুমে গিয়ে তার ক্যামেরা নিয়ে বের হলো। সবাই যার যার মতো ক্যামেরাম্যানের কাছে গিয়ে ছবি তুলছে। এদিকে সাকিব সুযোগ পেলেই ঈশার ছবি তুলছে। হঠাৎই ঈশার চোখে সেটা ধরা পড়তেই সে সাকিবের কাছে এসে রেগে বলল, তুই আমার ছবি তুললি কেন? কই না তো, আমি কেন তোমার ছবি তুলবো? তোতলাচ্ছিস কেন তুই? আমি নিশ্চিত তুই আমার ছবি তুলেছিস। কই, আমি তোমার কোনো ছবি তুলিনি। বললেই হলো। দেখি তো ক্যামেরাটা দে। কি করবে ক্যামেরা দিয়ে? বললাম তো আমি তোমার কোনো ছবি তুলিনি। আরে তুই আগে ক্যামেরা দে। এই বলেই ঈশা জোর করে ক্যামেরাটা নিয়ে নিল। ক্যামেরা নিয়ে সে তো পুরাই অবাক, কারণ পুরো ক্যামেরা জুড়ে শুধু তার ছবি। এবার ঈশা সাকিবের দিকে রাগী একটা লোক নিয়ে তাকালো। কিরে তুই তো বললি একটা ছবিও তুলিসনি। আসলে আপু হয়েছে কি। আসলে কি? দাঁড়া, তোকে আজকে আমি। বলে সে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। ঠিক সেই সময় তার চাচি কোথা থেকে এসে বলল, আরে তোরা এখানে? আমি তো ওদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? চল, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তো। সাকিব হালকা হেসে ঈশার হাত থেকে ক্যামেরাটা নিয়ে চলে গেল। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। যে যাকে পারছে হলুদ লাগাচ্ছে, কিন্তু সাকিব ঈশাকে কোথাও দেখতে পেল না। তাই হাতে হলুদ নিয়ে তাকে খুঁজতে লাগলো। কোথায় না পেয়ে ছাদে এসে দেখে ঈশা একা একা দাঁড়িয়ে আছে। তখন সাকিব পিছন থেকে ঈশার গালে হলুদ লাগিয়ে দিয়ে দিল এক দৌড়। কুত্তা, আমি জানতাম এমন কাজ তুই ছাড়া আর কেউ করবে না। এত কষ্টে পালালাম, তাও ছাড়লি না। সবার হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। তুই আমাকে এত জ্বালাস কেন বলতো? তোমাকে ভালোবাসি বলে। কি বললি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আপু, প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে নাও। সাকিবের কথা শেষ করতে পারেনি, তার আগেই ঈশা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল সাকিবের গালে। এরপর রেগে বলল, তুই এত খারাপ হবি জানতাম না। আমি তোর বড় বোন হই। তাতে কি, তুমি তো আর আমার আপন বোন না। তাছাড়া চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে। চাচাতো বোন তো কি হয়েছে, আমি তোর বড়। বড় হলে বিয়ে করা যাবে না, এটা কোথায় লেখা আছে? আমার মাথা ব্যথা করছিল, এর মধ্যে এইরকম কিছু করতে পারছিলাম না, ভীষণ বিরক্ত লাগছিল। তাই তাকে বলছি না আমি তোকে ভালোবাসি না। তাছাড়া আমি তোকে সহ্যই করতে পারি না।
সাকিব একটু এগিয়ে গিয়ে ঈশার হাতটা ধরল। ঈশা অবাক হয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব তখন হাঁটু গেড়ে তার সামনে বসে বলল, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আর কোনোদিন তোমার সাথে কোনো দুষ্টুমি করব না। তুমি যেভাবে বলবে সেভাবে চলবো, তবুও প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বলেই সাকিব ঈশাকে জড়িয়ে ধরতে যাবে, তখন ঈশা চিৎকার করে বলল, আব্বু চাচ্চু কোথায়? তোমরা বাঁচাও আমাকে। সাকিব ভয় পেয়ে কিছুটা দূরে সরে আসলো ঈশার থেকে। তবুও ঈশা চিৎকার করেই যাচ্ছে একইভাবে। সাকিবের কাছে এই ঈশাকে বড্ড অপরিচিত মনে হচ্ছে। সাকিবের ধারণা ছিল ঈশা একটু হলেও তার প্রতি দুর্বল, কিন্তু তার সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো আজ। ঈশার চিৎকার শুনে পরিবারের সবাই চলে এসছে। এমনিতেই কাল বিয়ে, সেজন্য অনেক মেহমান চারিদিকে। সবাই উপরে আসতেই ঈশা দৌড়ে সাকিবের বাবার কাছে গিয়ে বলল, দেখো চাচ্চু, তোমার ছেলে আমাকে বাজে প্রস্তাব দিচ্ছে। আমি তার বড়, এটা বুঝতেই চাইছে না, আমাকে একা পেয়ে নোংরামি করতে চাইছে। আমি আব্বুকে এমনিতেই অনেক বেশি ভয় পাই, তবে এই কথাটা শোনার পর আমি মাটিতে বসে পড়লাম। আমি চিন্তা করতে পারিনি সে এরকম কিছু করতে পারে। আমি তখন তার সামনে গিয়ে বললাম, আপু তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে এরকম কোনো কথা বলিনি। চুপ, একটাও কথা বলবি না। তোর এত বড় সাহস কি করে হলো তুই আমার মেয়েকে এরকম প্রস্তাব দিস? তোকে জন্ম দিয়ে কি আমি ভুল করেছি? এতগুলো মানুষের সামনে তুই এইভাবে আমাকে অপমান করতে পারলি? এই বিয়ের দিন তোকে এটা করতে হলো? সাকিব কি বলবে ভেবে পাচ্ছে না, তার কথা কাউকে বিশ্বাস করাতেই পারছে না। তখন রিমিও এসে বলল সে দেখেছে সাকিব ঈশাকে ডিস্টার্ব করে। এই কথা শুনে আত্মীয় স্বজনের সামনে তার বাবার মুখ কালো হয়ে গেল। গায়ে হলুদে আসা মহিলারাও কানাঘুষো শুরু করলো। লজ্জায় তার বাবার মাথা নিচু হয়ে ফেললেন। তখন এটা দেখে সাকিবের বড় ভাই তার কাছে এসে বলল, তুই এমন ছিলি না। আমি কত গর্ব করতাম তোকে নিয়ে, কিন্তু এটা কিভাবে করতে পারলি? এই বাড়িভর্তি মানুষের সামনে আমাদের অপমান করতে পারলি? ভাইয়া বিশ্বাস কর আমি কিছু করিনি, উনি মিথ্যা বলছে। আমি শুধু তাকে ভালোবাসি কথাটা বলেছিলাম। আমি তাকে ভালোবাসি। কথাটা বলতেই সাকিবের ভাই তার গালে থাপ্পড় মেরে দিল। যে ভাইয়া তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো আজ মারল তাকে। সাকিব মাটিতে বসে পড়ল। তখন তার ভাই রেগে বলল, তোর লজ্জা করে না নিজের থেকে বড় একটা মেয়েকে ভালোবাসার কথা বলিস? সে তো ওর থেকে বড়, সেটা কি তুই জানিস না? এরপরেও এসব ভাবলি কি করে? এতক্ষণ সব সহ্য করে গেলেও এরপর ঈশা যেটা করলো সেটা সাকিব কোনোভাবেই মানতে পারল না, কারণ সে বিশ্বাস করে সিয়ামকে টাকা দেওয়ার কথা ঈশাকে বলেছিল। ঈশা সাকিবের ভাইকে বলল, ভাইয়া ও শুধু আমাকে বাজে প্রস্তাব দিয়েছে, এরকম না। তোমরা তার পড়াশোনার জন্য যে টাকা জমিয়ে রেখেছিলে সেই টাকা সে তুলে নিয়েছে। এই কথা শোনার পর সবাই সাকিবের দিকে তাকালো। সাকিব মাথা নিচু করে ফেললো। সেটা দেখে তার আব্বু রেগে তাকিয়ে তার দিকে মারতে শুরু করলো। মারতে মারতে বলল, আমি কিভাবে তোকে নিজের সন্তান বলে পরিচয় দিব? আমরা তোর ভবিষ্যতের জন্য টাকাগুলো রেখেছিলাম, সেই টাকা কি করেছিস? নিশ্চয়ই কোনো মেয়ের পেছনে ঢেলে দিয়েছিস, তাই না? বিশ্বাস কর আব্বু আমি এরকম কোনো কাজ করিনি। ওই টাকা দিয়ে আমি সিয়ামের পরিবারকে সহযোগিতা করেছি। একদম মিথ্যা বলবি না। তোর কি প্রয়োজন সিয়ামের পরিবারকে সহযোগিতা করার? আমরা তোর ভবিষ্যতের জন্য এই টাকা জমিয়ে রেখেছিলাম। আজ এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। এরপর দেখবো তুই কিভাবে তোর ভবিষ্যৎ গড়তে পারিস। কথাটা শোনার পর সাকিব কান্না শুরু করলো। এখন সে কোথায় যাবে, কি করবে? সে কান্না করতে করতে তার বাবার পায়ে ধরে বলল, আব্বু বিশ্বাস করো আমি এরকম কিছু করিনি। তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। তোমরা প্লিজ আমার কথাটা একটাবার বিশ্বাস করো। সাকিবের আম্মু তখন তার কাছে আসলো। এসে তার আব্বুকে বলল, আচ্ছা আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলতে পারি না? এটা আমাদের পারিবারিক বিষয়। ওকে সবার সামনে এভাবে অপমান করার কি খুব বেশি দরকার? চুপ, একদম চুপ। তুমি একটা কথাও বলবে না। ওকে এখন এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো, না হলে আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে যাব। সে কি আমাকে এই বুড়ো বয়সে বাড়ি ছাড়া দেখতে চায়? সাকিব বুঝলো তাকে এখন কেউ বিশ্বাস করবে না, তাই উঠে দাঁড়িয়ে তার আম্মুকে বলল, আম্মু তোমাকে চিন্তা করতে হবে না, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখো, আমি কোনো অন্যায় করিনি। আমি তাকে ভালোবাসি, এখনো বলছি। আর ওই টাকা আমি কোনো খারাপ কাজে ব্যবহার করিনি। শ্যামের বাবা মৃত্যুর সময় অনেক ঋণ করে গিয়েছিলেন। পাওনাদাররা শ্যামের বাবার লাশ আটকে দিয়েছিল টাকার কারণে। সেই টাকা দিয়ে মানুষটাকে আমি দাফন করেছি। আর এতে যদি আমার
অন্যায় হয়ে থাকে তাহলে আমি অন্যায় করেছি সেটা আমি মেনে নিচ্ছি। তোমাদের ভয় পেতে হবে না। যদি বেঁচে থাকি একদিন তোমাদের এই টাকা আমি পরিশোধ করে দেব। বলে সাকিব বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কার জন্য সে এত কিছু করলো? কাকে ভালোবাসলো? যে মানুষটা তাকে এতটা ঘৃণা করলো, তার উপর এমন একটা জঘন্য অপবাদ দিতে যে একবারও চিন্তা করলো না। সে বুঝতে পারছিল না এখন কি করবে, কোথায় যাবে। অন্ধকার রাস্তা ধরে হাঁটছিল শুধু। এদিকে তার বাড়িতে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তার বন্ধুরাও জানতে সময় চায়নি। সিয়াম তো সাকিবের সাথে একরকম হয়েছে শুনে পাগল হয়ে গিয়েছে। সিয়ামের ধারণা ছিল তার জন্যই সাকিবের এই অবস্থা, কিন্তু সিয়াম জানে না আসল ব্যাপারটা। সে সাকিবকে খুঁজে বের করলো, এরপর জোর করে তার বাসায় নিয়ে গেল। সিয়ামের পরিবারের সবাই তখন সাকিবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সাকিব ধীরে ধীরে তাদের সব কিছু খুলে বলল, কারণ কারণ তারা ভাবছিল সব কিছু তাদের কারণেই হয়েছে। সাকিব তাদের বোঝালো, তবুও সিয়াম পরিবারের নিজেদের অপরাধী ভাবছিল। সিয়াম তখন তাকে বলল, আমি জানি দোস্ত, আমাদের কারণে এসব হয়েছে। আমার বাবার মৃত্যুর পর যদি তুই এই টাকাগুলো খরচ না করতি, তাহলে তোকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। তুই শুধু শুধু এসব বলে আন্টিকেও চিন্তায় ফেলছিস। তোকে তো বললাম আসল ঝামেলা এই টাকা নিয়ে নয়। যে যাই হোক, এখন তুই আমাদের সাথে অফিসে জয়েন করবি কিনা বল। না, আমাকে একটু একা থাকতে দেয় কয়েকদিন। তোরা যেভাবে চালাচ্ছিস সেভাবে চালিয়ে যা। না, আমি তোকে একা থাকতে দিব না। তুই একা থাকলে ওই মেয়ের কথা আরও বেশি মনে পড়বে। তাই কাল থেকে আমাদের সাথে জয়েন কর। কাজ না করিস, আমাদের সাথে থাকলে এসব চিন্তা থেকে দূরে থাকতে পারবি। আমার কিছু ভালো লাগছে না দোস্ত। আমি আমার পরিবারের কাছে অপরাধী হয়ে গেলাম। যে মানুষটাকে ভালোবাসলাম সেই মানুষটাই আমাকে অপমান করলো, সবার সামনে আমাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিল। তোকে এর উচিত জবাব দিতে হবে। তুই ওই টাকাটা ফেরত দিয়ে দিবি। ওই মেয়ের কথা ভুলে যা। আমি জানি ভুলে যাওয়াটা এত সহজ না, কিন্তু আমাদেরকে এখন শক্ত হতেই হবে। সাকিব কিছু না বলে সিয়ামের রুমে গিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে কাঁদছিল সে। কোনো কিছুই ভালো লাগছিল না তার কাছে। কেন এমন হলো তার জীবনে? সে তো এমন কিছু চায়নি। ভেবেছিল ঈশাকে তাকে ভালোবাসবে, দুজন মিলে সুন্দর একটা সংসার করবে, কিন্তু সেটা তো আর হলো না। তবুও ঈশার সেই পাগলামিগুলোকে খুব মিস করছিল সে। যে মানুষটা তাকে এতটা অপমান করলো সেই মানুষটাকে মিস করছে সাকিব। এর চেয়ে বড় বোকামি আর হয়তো কিছুই হতে পারে না এই দুনিয়ায়। পরদিন সকালে সাকিব মনে মনে সিদ্ধান্ত নেয়, সিয়ামের কথাই ঠিক, তাকে কিছু একটা করতেই হবে। সে সিয়ামের সাথে কথা বলে ব্যাপারটা নিয়ে সিয়ামও বেশ খুশি হয়। সিয়াম হয়তো কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিল, তাই সব দায়িত্ব সাকিবের হাতে তুলে দিতে চায়, কিন্তু সাকিব সেটা নিতে আপত্তি জানায়। সে সিয়ামকেই মূল দায়িত্ব রেখে বাকি কাজগুলো হাবিবকে হেল্প করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর শুরু হয় সেই চঞ্চল সাকিবের গম্ভীর এক জীবন, যেখানে হাসি আনন্দ জিনিসটাই অপরিচিত। সাকিব সব সময় কাজ নিয়ে ভেবে চলেছে। কাজের ভেতরে ডুবে থাকলেও ঈশাকে কিছুটা হলেও ভুলে থাকতে পারবে ও, তবুও সেটা খুবই সামান্য সময়ের জন্য। এদিকে ঈশা প্রথম খুব খুশি ছিল সাকিবকে বিদায় করতে পেরে। ব্যাপারটা ততটা সিরিয়াসভাবে নেয়নি সে, কিন্তু হঠাৎ করে যেন সব কিছু পাল্টে গেল। কী থেকে কী হয়ে গেল সেটা নিজেও বুঝে উঠতে পারল না। সে ভেবেছিল সবাই সাকিবকে মারবে, অপমান করবে, কিন্তু তার আঙ্কেল যে এভাবে সাকিবকে বাড়ি থেকে বের করে দেবেন এটা সে কল্পনাও করেনি। সে জানে না সাকিব কোথায় আছে, কী করছে, তবে তার কথা খুব বেশি মনে পড়ছিল ঈশার। তাকে দেখার তীব্র আশঙ্কা জেগে উঠল। উপায়ন্তর না পেয়ে সে সাকিবের রুমে গিয়ে বসে থাকলো। গত কয়েকদিন থেকে এই রুমে বসে থাকলে তার কিছুটা মানসিক শান্তি অনুভব হয়। সে সাকিবের রুমে গিয়ে এটা ওটা নাড়াচাড়া করছিল। হঠাৎই দেখতে পেল একটা ডায়েরি। ডায়েরিটা খুলতেই অবাক হয়ে গেল সে। পুরো ডায়েরি জুড়ে শুধুই তার কথা লেখা। সে যখন প্রথম এসেছিল তখন থেকে শুরু করে যত ঘটনা ঘটেছে সব লেখা ছিল সেখানে। ঈশা বুঝতে পারল সাকিবের অনুভূতির গভীরতা কতটা, কিন্তু সে তো সাকিবকে ভালোবাসে না। ডায়েরিটা রেখে দিয়ে নিজের রুমে ফিরে গেল সে। নিজেকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারল না। এভাবে দিন কাটতে লাগলো। প্রতিদিনের মতোই সকালে সূর্য উঠত, আবার বিকেলে অস্তও যেত। দেখতে দেখতে কেটে গেল 7 মাস। সাকিব আর তার বন্ধুরা মিলে সিয়ামের বাবার ব্যবসাটা এখন মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে এসেছে। দিনে শত ব্যস্ততা থাকলেও তার প্রতিটা রাত কাটত চোখের জলে বালিশ ভেজাতে ভেজাতে। কিন্তু ঈশা কি তাকে মনে করে, শুধু এটাই সে জানে না।
তবে নিজেকে এই বলে সান্ত্বনা দিত যে ঈশা তো সুখে আছে। যদি ঈশা সুখে থাকে তাহলে তার আপত্তি কোথায়? সে তো সবসময় চাইতো ঈশা সুখেই থাকুক। তাই নিজের অনুভূতিগুলো লুকিয়ে রেখে সে তার নিজের মতো করে জীবন চালাতে শুরু করলো। এদিকে ঈশা আর থাকতে পারছিল না। এই 7 মাস তার কাছে মনে হয়েছিল 7 বছরের মতো দীর্ঘ। এবার সে বুঝতে পারল সে সত্যিই সাকিবকে ভালোবাসে, কিন্তু সেদিন কেন বুঝতে পারেনি, কেন এত বড় অন্যায়টা করেছিল। ঈশার আজকে নিজেকে বড্ড বিরক্তি লাগছে নিজের প্রতি। সবাই যখন ব্রেকফাস্ট করতে বসেছে সে সবার সামনে গিয়ে সাকিবের বাবার পায়ে জড়িয়ে ধরে বলল, চাচু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। সাকিব সেদিন আমাকে কোনো বাজে প্রস্তাব দেয়নি, আমার মাথায় অনেক রাগ উঠে গিয়েছিল, সেই জন্য এরকম করে ফেলেছি। সে শুধু বলেছিল সে আমাকে ভালোবাসে, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া থাকতে পারছি না। ঈশার কান্না দেখে সবাই তার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। সবাইকে চুপ থাকতে দেখে ঈশা আরও ভয় পেয়ে গেল। সে তখনও আবারও কান্না করতে করতে বলল, তোমরা সবাই আমাকে মারো কাটো যাই করো না কেন, তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। আমি আর এইভাবে থাকতে পারছি না, আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সেদিন আমি কি করেছি সেটা আমি নিজেও জানি না। আর টাকাগুলো সত্যিই সে সিয়ামের বাবার জন্য খরচ করেছিল, সেই ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। সাকিবের বাবা তখন ঈশাকে ধরে ওঠালেন। ঈশা ভাবল এই হয়তো তাকে থাপ্পড় মারবেন, কিন্তু তার আঙ্কেল কিছু না বলে তাকে জড়িয়ে ধরল। আমরা বুঝতে পেরেছি মা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস। এখন আমাদের উচিত আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসা। আমি তার সাথে সেদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আম্মু আমাকে অনেক বকাবকি করলো, মারতে এসেছিল, কিন্তু আঙ্কেল সবার থেকে আমাকে সেভ করলো। কিন্তু যেই মানুষটা আমার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল তাকে কিভাবে খুঁজে বের করব? আমি সাকিবের বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিতে শুরু করলাম, জানতে পারলাম সে সিয়ামের সাথে থাকে। সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে গেলাম সিয়ামের বাসায়, কিন্তু সিয়ামের বাসায় যাওয়ার পর জানতে পারলাম সে বাসায় নেই। আমি অনেক রিকোয়েস্ট করলাম সিয়ামের মায়ের কাছে, কিন্তু তারা আমাকে জানালো এই ব্যাপারে তারা কিচ্ছু জানে না। সেজন্য ব্যর্থ হয়ে বাসায় ফিরে আসলাম। এরপর প্রায়ই সিয়ামের বাসায় যেতাম, কিন্তু কোনো দিন তার দেখা পাইনি। সিয়ামের মায়ের কাছে গিয়ে অনেক কান্না করেছি, রিকোয়েস্ট করেছি, কিন্তু তিনি কোনোভাবেই আমার সাথে সাকিবের দেখা করতে দেননি। আজ পুরো 1 বছর 3 মাস হয়ে গেছে। প্রতি মাসেই ঈশা আপু আসতো আমার সাথে দেখা করার জন্য। আমি আড়াল থেকে তাকে কয়েকবার দেখেছি, অনেক শুকিয়ে গেছে। প্রতিবার এসে অনেক কান্না করত, হয়তো নিজের ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু আমি চাই না তার সামনে গিয়ে নিজের কষ্টটা আরো বাড়িয়ে দিতে, কারণ এখনো প্রতিটা রাত আমার কাছে ভীষণ যন্ত্রণার মনে হয়। এই 1 বছরে আমরা 3 বন্ধু মিলে ব্যবসাটা ভালো একটা জায়গায় আনতে পেরেছি। তবে আজ আমি সিয়ামের পরিবারের সবাইকে নিয়ে একটা বিরাট কাজে যাচ্ছি। কাজটা একটু অদ্ভুত হলেও এটা আমাকে করতেই হবে। আমি সবাইকে নিয়ে আমার বাসায় চলে গেলাম। বাসায় ঢুকেই আমি আমার আব্বুর সামনে দাঁড়ালাম। পরিবারের সবাই আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো, কিন্তু সিয়াম তাদেরকে কথা বলতে নিষেধ করলো। আজ আমি কথা বলবো। সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি। আমি তখন বাবার সামনে টাকাগুলো রাখলাম, এরপর বললাম, আব্বু না সরি, আপনি তো আমাকে নিজের সন্তান বলে স্বীকার করেন না, তো মিস্টার রফিক চৌধুরী আপনার সামনে আজ আমি আপনার টাকাগুলো রেখে দিলাম। আপনি তো এই টাকার জন্য আমাকে যা নয় তাই বলেছিলেন, কিন্তু দেখেন এই মানুষগুলোর দোয়ার কারণে, তাদের সহযোগিতার কারণে আজ আমি আপনার সামনে টাকাগুলো ফেরত দিতে পেরেছি। আশা করি আপনার টাকার দ্বিগুণ টাকা আমি আপনাকে দিতে পেরেছি। সাকিবের বাবা ছেলের কাণ্ড দেখে কান্না করতে শুরু করলো। সাকিবের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের সামনে এভাবে থাকলে হবে না, তাই সিয়ামকে বলল, সিয়াম শোন, তাদেরকে টাকাগুলো বুঝিয়ে দেই আর চল আমরা এখান থেকে চলে যাব। সিয়াম তখন সাকিবের আব্বুর সামনে গিয়ে টাকাগুলো দিয়ে বলল, আঙ্কেল, আমি আপনাকে আমার বাবার মতো সম্মান করি। আমার বাবার মৃত্যুর পর তাকে দাফন করতে দেয়া হচ্ছিল না এই টাকার কারণে, কিন্তু আমার বন্ধু নিজের জীবনের রিস্ক নিয়ে এই টাকাগুলো আমাকে দিয়েছিল। আমি সব কিছুর জন্য দায়ী, তবে আমার বন্ধু কোনোদিন কোনো অন্যায় করেনি। সে হয়তো আগে অনেক দুষ্টুমি করত, কিন্তু জেনে বুঝে কারো ক্ষতি করেনি। সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি কিভাবে নিজের সন্তানকে অবিশ্বাস করতে পারলেন? আপনি জানলে অবাক হবেন যে বন্ধু প্রতিটা সেকেন্ড কথা বলতো, একটা মিনিট কথা না বলে থাকতে পারতো না। সেদিনের পর থেকে সে একদম নিশ্চুপ হয়ে গেছে। বিশ্বাস করেন, তার প্রতিটা কষ্ট এসে আমার বুকে আঘাত এনেছে। আজ আমি কি বলবো আপনার সামনে দাঁড়িয়ে?
সাকিবের আব্বু তখন সাকিবের কাছে আসলেন, এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। সাকিব কি করবে বুঝে উঠতে পারছেন না। সে তার বাবাকে কোনোদিনও কান্না করতে দেখেনি, কিন্তু আজকে মানুষটা কান্না করছে। আমরা সব জানি বাবা, আমাদেরকে সব কিছু ঈশা 2 মাস পরেই বলে দিয়েছে। কিন্তু কতবার গিয়েছি সিয়ামের বাসায়, সিয়ামের সাথে কথা বলেছি, তার পরিবারের সাথে কথা বলেছি, কিন্তু কেউ তোমাকে দেখার সুযোগ দেয়নি। আমরা বারবার গিয়েছি তোমাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। মেয়েটা ভুল করে ফেলেছে, নিজের ভুলের জন্য অসুস্থ হয়ে পড়ে আছে নিজের রুমে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। আজ আমাদের ঈশাকে দেখলে চেনাই যায় না এই সে মেয়ে যে বাড়িটা মাতিয়ে রাখতো। তুই কিভাবে পারলি নিজের বাবা মাকে ছেড়ে এইভাবে থাকতে? সাকিব কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তার আম্মু তখন তার কাছে আসলেন, এসে তাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করতে শুরু করলেন। সাকিবও তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন তার মা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি আর কয়দিনই বা বাঁচব? আমি তোকে আমার বুকে রেখে মরতে চাই। কথা দে আর কোনোদিন আমাদেরকে ছেড়ে চলে যাবি না। তোকে ছাড়া এই বাড়িটা শূন্য শূন্য লাগে। তোকে ছাড়া এই বাড়িটা একটা লাশের ঘর মনে হয়। সাকিব কোনো কথা বলছে না, এখনও দাঁড়িয়ে আছে। তার ভাইয়েরাও ঠিক এই রকমই আচরণ করলো। সাকিব কি করবে বুঝে উঠতে পারছে না। তখন হঠাৎ করেই সিঁড়ির দিকে তাকিয়ে দেখলো ঈশা নামছে। সাকিবকে দেখা মাত্রই সে চিৎকার করে কান্না করতে করতে দৌড়ে তার দিকে এগিয়ে আসলো। সাকিব ঈশাকে দেখে পাথরের মতো দাঁড়িয়ে আছে। সে ঈশার দিকে তাকাতে পারছে না। এই রকম অবস্থা কি করে হলো মেয়েটার? এত ভয়ঙ্কর পরিস্থিতি সে তো চায়নি। ঈশা তখন কান্না করতে করতে সাকিবের পা ঝরিয়ে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করেছি। আমি জানি আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। সেদিন আমি তোমার অনুভূতি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি প্রতিটা মুহূর্তে বুঝতে পারি তোমাকে আমি কতটা ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও শেষবারের মতো। সাকিব কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তা দেখে ঈশা কান্না করতে করতে বলল, কি হলো, কথা বলছো না কেন? এতদিন আমি বেঁচে ছিলাম শুধু তোমার জন্য, তোমার কাছে ক্ষমা চাইবো বলে, কিন্তু এখন ক্ষমা চাইছি। যদি ক্ষমা না করো তাহলে আমি আত্মহত্যা করব। আমি শুধু চাইছিলাম তোমাকে শেষবারের মতো কথাটা বলতে। যদি বলতে পারি তাহলে আমি আত্মহত্যা করব, যদি না বলতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম না। ঈশা মরে যাবে কথাটা শোনার পর সাকিবের মনটা অস্থির হয়ে গেল, কিন্তু সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন সিয়ামের মা তাদের কাছে আসলেন, এসে বললেন, বাবা, আমার জন্য তুমি সব কিছু হারিয়েছিলে। আজ আমি বলছি, জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে যেটা আমাদেরকে ভালো পরিস্থিতির কাছে নিয়ে যায়। সেই দিন যদি সে তোমাকে অপমান করে এই বাড়িতে থেকে বের না করে দিত, তাহলে তুমি আজকে এই জায়গায় পৌঁছাতে পারতে না। সেদিনের অপমানের কারণে আজকে তুমি নিজেকে চিনতে শিখেছো। তাই ওইটাকে তোমার জীবনের একটা ভালো মুহূর্ত মনে করো। সব কিছু ভুলে তাকে ক্ষমা করে দাও। সে নিজের ভুল বুঝতে পেরেছে। আন্টি, কি বলবো? আমি চাইলেও তাকে ক্ষমা করতে পারছি না। নিজের মনের কাছে আমি হেরে যাচ্ছি। দেখো বাবা, আমরা যেটাকে নিজের মনের মধ্যে ধারণ করে রাখি সেটাই আমাদের সাথে হয়। তুমি এখন তাকে ঘৃণা করছো না, বরং দূরে সরে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু তুমি কোনোদিনও সেটা পারোনি। অন্তত আমি খুব ভালো করেই জানি। আমি রাতে তোমাকে কান্না করতে দেখেছি। তুমি তাকে আগের মতোই ভালোবাসো। তাই সব কিছু ভুলে কি নতুন করে শুরু করা যায় না? আমি আর কিছু বলতে পারলাম না। তখন সিয়াম এসে আমাকে শেষ পর্যন্ত সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করতে হলো। আমারও ইচ্ছা ছিল নিজের পরিবারের সাথে থাকার। আন্টি ভুল কথা বলেনি। যদি সেদিন এই ঘটনা না ঘটতো তাহলে তো আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। কিন্তু ঈশা আপু পাগলামি করতে শুরু করলো। সেটাকে আজকে আমাকে বিয়ে করবে। আমি তাকে বোঝাতে শুরু করলাম, কিন্তু সে কোনোভাবে মানতে রাজি না। আজকেই নাকি তাকে বিয়ে করা লাগবে। শেষ পর্যন্ত তার পাগলামির কাছে আমার হার মানতে হলো। রাতেই আমাদের বিয়ে হয়ে গেল। আমি যখন বাসর ঘরে প্রবেশ করলাম, সে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। সারা মুখে অজস্র চুমু দিতে লাগলো। আমি তাকে থামানোর চেষ্টা করলাম। তখন সে কান্না করে বলল, আমি জানি এখনো তুমি আমাকে ক্ষমা করতে পারোনি। আমি তো নিজের ভুলের উপর অনুতপ্ত। আমি জানি আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের কোনো ক্ষমা হবে না। তবুও তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি জীবনে তোমাকে ভুল বুঝবো না।
জীবনে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আমি তোমার উপর কোনোদিন রাগ করিনি, শুধুমাত্র অভিমান করেছি, যেটা অনেক আগেই ভেঙে গেছে। প্রতিটা মুহূর্তে আমার মনে হতো আমি মৃত্যুর একদম কাছাকাছি চলে গেছি। তুমি যেদিন আমাকে প্রথম কথাটা বলেছিলে সেদিনই আমার ভেতরটা একদম শেষ হয়ে গিয়েছিল। আর কষ্ট দেব না, কথা দিচ্ছি। ক্ষমা করে দাও আমায়। ক্ষমা করে দিয়েছি পাগলি। আমার মনে আর তোমার প্রতি কোনো অভিযোগ নেই। এখন থেকে আমি সবকিছু নতুন করে শুরু করতে চাই। তাহলে এখন আমি তোমাকে জড়িয়ে ধরছি, কিন্তু তুমি ধরছো না কেন? আমি তখন হালকা হেসে তাকে জড়িয়ে ধরলাম। আমরা দুজন হারিয়ে গেলাম ভালোবাসার পবিত্র বন্ধনে। আমাদের